ভারী বৃষ্টি না থাকায় কক্সবাজার ও খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে প্লাবন পরিস্থিতি। বান্দরবান ও রাঙামাটির নিম্নাঞ্চলে এখনো পানিবন্দী মানুষ। চট্টগ্রাম বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ডের আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুটি ছাত্রী হোস্টেলের। জুলাই আন্দোলনের পর মামলা বাণিজ্য, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বে ফাঁসানোর অভিযোগ, অসত্য তথ্য ও অসঙ্গতি পেয়েছেন তদন্ত সংস্থা। ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ভারী বৃষ্টি না থাকায় কক্সবাজার ও খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে প্লাবন পরিস্থিতি। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে, তবে কিছু এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। ভারী বৃষ্টি কমলেও এখনো প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা, তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি তো অনেক ছিল, পানি একদম ছিল কেন, বহু বাড়িতে পানি উঠছে, অনেক বাড়ি, যারা বাড়ি করছে তারা বাড়িতে উঠে নেয়, ছোটো ছোটো যারা আছে সবগুলো পানি বন্দিতে আছে। আর পানি হলে রাগে হাইনি মারি, বাড়ি হাইনি মারি, টাকা টুকা করে মারি, বেকুন্ড সমস্যা নানো বাজি বাড়ি দেওয়ার একটা দেখি পানি বাদ নেওয়ার বাড়ি নেওয়ার নিয়ে নেয়, ফ্যান করি গরিবের কিছু নেই। রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও জলাবদ্ধ। বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় ৩ কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গে নদী ও আশেপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল, তবে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজার পরিবার। বাজারের পানি অবস্থা তো খারাপ, পানি তো পুরো বাজার পানি হয়েছে, ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কক্সবাজারে, আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছে। এহসান, প্লাবিত এলাকার পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। পূর্বে আজকে প্রায় এক সপ্তাহ কক্সবাজারের নিম্নাঞ্চলের যেসব প্লাবিত এলাকা রয়েছে তার মধ্যে হচ্ছে চকরিয়া। আমি এই মুহূর্তে চকরিয়াতেই আছি। আমার পেছনে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে পারাপার করছে মানুষ। মাঝখানে একটি সড়ক ছিল, চলাচলের পথ ছিল, সেই পথটি পানিতে ডুবে যাওয়ায় ওই গ্রামের মানুষগুলো কিন্তু এখানে আসছে নৌকা নিয়ে। আবার কেউ যেহেতু অনেক জায়গায় এখানে চলাচলের পথে অনেক জায়গায় হাঁটু পরিমাণ, আবার অনেক জায়গায় হচ্ছে কোমর পরিমাণ পানি, সেজন্য নৌকা নিয়ে মূলত চলাচল করছে। এমন পরিস্থিতি আপনার এই চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে সুরাজপুর, মানিকপুর এলাকা এবং হচ্ছে
মাতামুহুরী উপজেলা, পেকুয়া উপজেলা, এই 3টি উপজেলায় সবচেয়ে বেশি হচ্ছে জলাবদ্ধতা এই চকরিয়া উপজেলা। এই চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চিত্র কিন্তু এমনই। এমন পরিস্থিতিতে আসলে পানি অনেক নেমে গেছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপরে ছিল। গত 4 দিন কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। পানির নিচে নেমে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে এবং তারা অনেকেই যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে। ঘরে ফিরলেও কিন্তু আবার রান্না বান্না করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে ঘরে চুলো অনেকের ঘরে কিন্তু এখনো পর্যন্ত আপনার হাঁটু পরিমাণ পানি রয়েছে। তো অনেকেই খাটের উপর কোন রকম জিনিসপত্র রেখে যাদের গ্যাসের চুলা আছে তারা সেই চুলোতে রান্না করার চেষ্টা করছে, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে এই মুহূর্তে শুকনো খাবার এবং প্রয়োজনীয় পানির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। পানির বিশুদ্ধ পানির, যেহেতু অনেক জায়গায় নলকূপ পানির নিচে এখনো পর্যন্ত পুরবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, দুর্গত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। টানা কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরী যেমন জলাবদ্ধতায় আমরা দেখিয়েছি চিত্র, ঠিক একইভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রামের বেশ কিছু উপজেলায়, এর মধ্যে সাতকানিয়া এবং বাঁশখালী অন্যতম। আমরা বাঁশখালীর সব থেকে দুর্গম যে জায়গাটি ছনুয়া, এটি একেবারে বাঁশখালীর উপজেলার সর্বশেষ প্রান্ত বলা হয় এই ছনুয়াকে। সেই ছনুয়া ইউনিয়নে আমরা রয়েছি। আমার পেছনে যে বিস্তীর্ণ জলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা ফসলি মাঠ। এই জায়গাটাতে এক এক সময় কখনো লবণ চাষ করা হয়, কখনো মাছের প্রজেক্ট হিসেবে কাজ করা হয়। এই তথ্যটাই কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানকার মানুষ সেই একই তথ্য আমাদেরকে দিচ্ছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলি। আপনাদের এই সড়কে পর্যন্ত তো পানি উঠে গিয়েছিল না? এখন মানে কি অবস্থা? এই জায়গাতে আরো পর্যন্ত পানি ছিল, এখন একটু কমছে আর কি পানি। কখন থেকে পানি নামতে শুরু করেছে? পানি নামছে আজকে রাত থেকে। আজকে রাত্রে থেকে পানি নামছে? হ্যাঁ, আজকে রাত থেকে পানি নামতেছে। পূর্বে মূলত এই যে গতকাল রাত্রে থেকেই, অর্থাৎ ভারী যে বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, গুড়ি গুড়ি এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই যে টানা প্রবল যে বর্ষণ, সেটি না হওয়ার কারণে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং সেই পানি নামতে শুরু করার কারণে কিন্তু আমরা যে সড়কটি এখন একটু দেখাতে চাই, আমরা সেই সড়কটি যদি একটু দেখাই, হাতের ঠিক ডানে সেই সড়ক এখন একেবারে আমরা বলতে পারি যে এখন এই জায়গাটিতে পানি নেই, এখান থেকে পানি নেমে গেছে। এই যে পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা স্বাভাবিকের দিকে আসছে গতকাল রাত থেকে। এর আগে এই সড়কটিতে পর্যন্ত পানি ছিল, অর্থাৎ বৃষ্টি যতই কমছে পরিস্থিতি ততটি স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। পুরবিক, ধন্যবাদ আল আমিন আপনাকে। দর্শক, এবারে যাব চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। পূর্বে আমরা কিছুক্ষণ আগে সাতকানিয়া এসে পৌঁছেছি, কক্সবাজার ছিলাম এবং চকরিয়া পেকুয়ার যে ভয়াবহ অবস্থা, সেটির যে আরও দুর্দশা হয়েছে এই সাতকানিয়া এলাকায়। এবং যদি দেখুন, এখানকার 17টি ইউনিয়নের প্রায় 90 ভাগের বেশি মানুষ পানিবন্দী। আপনি এখনও যদি দেখেন যে এই যে পুরো বিলটি দেখা যাচ্ছে, এটি আসলে মূলত ফসলের জমি এবং সেখানে যে পরিমাণ পানি উঠেছে, মানুষ নৌকা দিয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে হয়তো কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, কেউ হয়তো বাজার করতে আসছেন, কেউ তাদের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেগুলো নৌকা করে এনে নিরাপদ আশ্রয়ে রেখে যাচ্ছেন। তো এই যে পরিস্থিতি, এবং এখানে স্থানীয়রা যেটি বলছেন যে তাদের ত্রাণ এখন পর্যন্ত ওই অর্থে ঠিক যেভাবে আসলে যাওয়া দরকার সেই অর্থে পৌঁছায়নি। তবে কিছু কিছু স্থানীয় উদ্যোগে এবং জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আরেকটু যদি দেখাই যে সেনাবাহিনী এখানে ইতিমধ্যে 24 পদাতিক ডিভিশনের যারা সদস্য তারা এসেছেন এবং তারা কাজ শুরু করেছেন। তারা হয়তো কিছুক্ষণ পরে তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম সেটি প্রস্তুত করার পর তারা যে দুর্গত এলাকাগুলো রয়েছে এই দুর্গত এলাকায় তারা যাবেন। তাদেরকে যদি বানভাসী কেউ থাকে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন তাদেরকে উদ্ধার করবেন, এবং কাউকে যদি নিরাপদ আশ্রয়ে রেখে আসার প্রয়োজন হয় তারা সেখানে রেখে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন রয়েছে বা তাদের দিক নির্দেশনার প্রয়োজন আছে, সেই কারণে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুক্ষণ পরে এসে হয়তো তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সেই অনুযায়ী তারা কোথায় কোথায় যাবেন, কোন কোন ইউনিয়নে বেশি দুর্গত সেটি আগে ঠিক করবেন। সেই ঠিক করার পর তারা কাজে নামবেন।
তো আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো খুব অল্প সময়, খুব বেশি হয়তো সময় নেবেন না, দুপুরের আগেই তারা তাদের যে কাজ সেই কাজটি শুরু করবেন। তো যেহেতু আর বৃষ্টি আসলে সকাল থেকেই হচ্ছে গুড়ি গুড়ি, সহকর্মী আলামিন যদি বলছিলেন যে এখানে সাতকানিয়াতে একই অবস্থা। আমরা কক্সবাজার থেকে আসার সময় দেখেছিলাম প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় একেবারে বৃষ্টি নেই, কোথাও থেমে থেমে হচ্ছে। সব কিছু মিলিয়ে আবহাওয়া এখন পর্যন্ত ভালো সেটি বলার সময় হয়তো আসেনি। ধন্যবাদ রিয়াজ আপনাকে। এদিকে দুর্যোগের কারণে আজও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা হচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয় পরীক্ষা স্থগিত করা হলো। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাইকিং করে বিষয়টি জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে বোর্ড। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের হাই কম্পিউটিং পাওয়ার আরো বাড়াতে হবে। আমরা যদিও 3 কিলোমিটার চালাচ্ছি, কিন্তু এটা আমাদের ট্রায়াল বেসিস। এটা হয়তো ওদের ভবিষ্যৎ 3 কিলোমিটার করলে লোকালাইজ রেইনফল ধরা যাবে। আর এই ক্ষেত্রে রাডারে যে হেল্পটা লাগবে, রাডার আমি ধর মিরপুরের পূর্বাভাস যখন দেবো, মিরপুর বৃষ্টি হলে কিনা আমি কিভাবে জানবো? আমাদের স্টেশন নাই, ওখানে রাডারে হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে রাডারে হেল্প লাগবে, ঠিক আছে। এবং আরেকটা রাডারে হেল্প লাগে কি, এই যে রাডারের ডাটা আমাদের যে মডেল আগামী 10 দিন বৃষ্টি হবে, ওই ডাটাটা এখানে দিতে হয়। মানে এটা ইনডাইরেক্ট ভাবে আমাদের ফোরকাস্টিং এ বড় ধরনের ভূমিকা রাখে রাডারের ক্ষেত্রে। আমার মনে হয় এটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আছে ছবি লাগবে। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে 20 হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিত 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মুক্ত আলোচনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান। এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুলাইয়ের মামলা বাণিজ্যে কারো খুলেছে কপাল, কেউ হয়েছেন ঘরছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা। এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশেপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই চেনেন না কাউকে, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনো শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক মামলার বিচার। বিস্তারিত সহকর্মী পার্থ ও শাওনের তোলা ছবিতে রাব্বি হোসেনের প্রতিবেদনে। আত্মীয়-স্বজনের নামও মামলা দিয়েছে, উনি বেশ কয়েকটা, প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে, অনেকে দেয় নাই। আমার কাছে লোক মাধ্যমে চাইছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরও আছে। আমি কিচ্ছু জানি না, তো জড়াইছে। আমার মনে হয় প্রতি ইনচা, যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধায় যাবো, সমস্যা নেই। তাদের দেখছে যে এরকম কোনো কিছু না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে ১,৮৬২টি মামলা হয়েছে, যার মধ্যে ২৭৮টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে ২০২টি মামলার তদন্ত শেষ করেছে সংস্থাটি। আমরা এগুলোকে মনোযোগ দিয়ে হাইলাইট করে আমরা নিষ্পত্তির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। কখনো সাক্ষী, কখনো বাদীকে খুঁজে না পাওয়া, সঙ্গে অসত্য তথ্যসহ নানা অসঙ্গতিতে প্রমাণ মেলেনি এমন অন্তত ৫০টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে, যার প্রায় ১০টি পুরোপুরি পরিকল্পিত ও সাজানো বলে উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। কয়েকটা মামলায় আমরা পেয়েছি এই বাদীকেই আমরা খুঁজে পাই নাই, বাদীর এনআইডি ভুয়া। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভোকেটের কাছে গিয়েছি, অ্যাডভোকেটের বক্তব্য নিয়েছি, অ্যাডভোকেট বলেছে যে এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, বাদী এসেছিল, আমি মামলা করে দিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা হলো ধরেন পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ফলে দেখা যায় বিভিন্ন জেলায় কোনো মামলায় দেখা যায় 10টা 15টা জেলারও আসামি আছে। এদিকে ঢাকায় বিচারিক আদালত ও বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 850 মামলা থেকে মাত্র 42টির তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সারা দেশে যার সংখ্যা 254টি। তবে এখন পর্যন্ত কোনো মামলার পূর্ণাঙ্গ বিচার শুরু হয়নি। তার বন্ধুরা মামলা করে ফেলছে, তার পিতামাতা মৃত ব্যক্তির পিতামাতা মামলা করছে, বা তার 38 জন মামলা। এখানে একটা সমন্বয় ছিল না, যারা জড়িত তাদের নাম আসে নাই। অতএব তখন তদন্তকারী ক্ষমতা তো বিশাল ক্ষমতা, তিনি তদন্ত করে দেখবেন যে কারা জড়িত, তাদেরকে মামলায় নিয়ে আসবেন। এদিকে 2 বছরেও বিচার শুরু না হওয়া, অন্যদিকে মিথ্যা মামলার কারণে এখন প্রকৃত ভুক্তভোগীরাই রয়েছেন বিপাকে। এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠায়। মামলা তো হয়েছে, মামলার এখনো বিচার পাইতেছি না, কোনো মামলার কোনো কিছুই পাইতেছি না আমি, বা বিচারটা কবে হবে তাও সঠিক জানতে পারতেছি না। তদন্ত চলতেছে এখনো পর্যন্ত মামলার। শহীদ পরিবার সহ সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত ও নিরপেক্ষ। তবে তদন্তে ভুয়া কিংবা অসত্য অভিযোগের ঘটনা প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তিকে বিলম্বিত করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। স্পেসিফিক যে গুলি করছে এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি এটা পুলিশের উপরে ছেড়ে দেন। পুলিশ তদন্তে বের হয়ে আসুক যে হু আর দি রিয়েল কালপ্রিটস বা কাদের ইনভলভমেন্টটা এখানে আছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কারাগারে। তাদের অনেকেই জামিনের আবেদন করেছেন, কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনও পেয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকেই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা সরকার থেকে চাপিয়ে দিয়ে নয়, বরং পেশাদারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে। তা না হলে সাংবাদিকদের জন্য এতে হয়রানি এবং নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি করবে। পাশাপাশি সরকার সমর্থকরাও পাবে বাড়তি সুবিধা। এসব কারণে এই সিদ্ধান্ত বুমেরাং হওয়ার শঙ্কা আছে। তাই সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং নৈতিক নীতিমালা তৈরিতে দায়িত্ব নয়, বরং গণমাধ্যম প্রতিষ্ঠান এবং ইউনিয়নকে দেওয়া উচিত। এমন মতামত দিয়েছেন সাংবাদিকতা শিক্ষক এবং দৈনিক পত্রিকার সম্পাদকরা। তাদের মতামত তুলে এনেছেন শাকিল হাসান। গত কয়েক বছরে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে সাংবাদিক। অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। এদের নিয়ন্ত্রণে আনার দাবিও উঠেছে। কয়েকবার সরকারের উদ্যোগও দেখা গেছে, তবে বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। 8 জুলাই তথ্যমন্ত্রী সংসদে জানান, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রেখে 1974 সালের প্রেস কাউন্সিল আইনের সংশোধন আনা হবে। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই নানা প্রশ্ন উঠছে। কেমন হবে নিবন্ধন পদ্ধতি? কারা থাকবেন? কি কি শর্ত থাকবে নিবন্ধনের? এসব প্রশ্নের উত্তর না মিললেও অনেকে ইতিবাচকভাবেই দেখছেন নিবন্ধনের উদ্যোগকে। তবে সঙ্গে শঙ্কাও আছে। যে মানুষগুলো নিবন্ধন করার দায়িত্বে থাকবে তাদের সততার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এবং ধরুন এমনও হতে পারে যে, আশঙ্কা করছে এটা অমূলক নয়, যে দল যখন ক্ষমতায় থাকবে তাদের পক্ষাবলম্বনকারী সাংবাদিক যারা, তাদেরকে প্রায়োরিটি দেবে। তাহলে তো প্রকৃত মূল্যায়ন হলো না। ওয়েস্ট বোর্ডের যে রিপোর্ট সেগুলো ইমপ্লিমেন্ট হতে দেখি না। বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। সেখানে নতুন করে তাদেরকে নিবন্ধন করা কিংবা আবার নতুন একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলা, এটা বরঞ্চ একটা বুমেরাং ইফেক্ট তৈরি হতে পারে।
সাংবাদিকতার সংকট সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের দিয়ে সমাধান সম্ভব নয়, বরং পেশাদার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের আহ্বান সম্পাদক ও সাংবাদিক নেতা ইলিয়াস খানের। এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংবাদপত্র হাউজের। সংবাদপত্র হাউস কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এসব প্রতিষ্ঠানের মালিক কারা, সেগুলো দেখা খুব জরুরি। সাংবাদিকতায় শিক্ষকতার কয়েক দশকের অভিজ্ঞতায় অধ্যাপক ডক্টর গোলাম রহমান মনে করেন, সংকট সমাধানে কম গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার না দিয়ে সাংবাদিকদের জরুরি সমস্যায় মনোযোগ দেওয়া দরকার। গণতান্ত্রিক চর্চায় সংবাদপত্র কিংবা গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আরও শক্তিশালী করা দরকার, আরও সুচারু করা দরকার, আরও সিস্টেমেটিক করা দরকার। সেখানে পেশাগতভাবে যারা এখানে দায়বদ্ধ আছেন, পেশাগত দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে বলা হোক, ইউনিয়নগুলিকে বলা হোক, তারা যেন নিজেরা নিজেদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য তারাই নিয়মকানুন তৈরি করেন। এখানে সরকার থেকে কিছু চাপিয়ে দিলে সেটা তো সাংবাদিকদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক হবে না। সিদ্ধান্ত থাকলেও এখনও বেশিরভাগ পত্রিকায় কার্যকর হয়নি ওয়েজ বোর্ড। সম্প্রচার সাংবাদিকদের জন্য নেই আলাদা বেতন কাঠামো। শ্রম আইনের বেশিরভাগ সুবিধা অনুপস্থিত দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে শুক্রবার তেহরান পৌঁছেছে কাতারের প্রতিনিধিরা। যদিও ওয়াশিংটনের আচরণকে এখনও সন্দেহের চোখেই দেখছে তেহরান। তাদের দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মেনে চলতে হবে ওয়াশিংটনকে, যেখানে প্রথম দফাতেই বলা হয়েছে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। যে কোনো শর্ত ভঙ্গের পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ইস্যুতে শনিবারের মধ্যে তেহরানের তরফ থেকে নিশ্চয়তা চায় ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, গুরুত্বপূর্ণ জলপথটি খুলে না দিলে ভালো কোনো সমাধান আসবে না। ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের দায়ে মামলা করা হয়েছে ৮ জনের বিরুদ্ধে। আটক করা হয়েছে অভিযুক্তদের একজনকে। সবার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গত মাসে হোয়াইট হাউসের আয়োজন করা হয়েছিল ইউএফসি ফ্রিডম 250 ইভেন্ট। ওই অনুষ্ঠানে ট্রাম্প সহ অন্যান্য কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের একজনের মা ফোন করে এই তথ্য জানায় নিরাপত্তা বাহিনীকে। এর পরপরই সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এফবিআই এর তদন্তেও উঠে আসে এই ইভেন্টে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপ্লব ঘটানোর পরিকল্পনা করছিল সন্ত্রাসীরা। আরও জানা যায়, গত মার্চ মাস থেকে টিকটকের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছিল দলটি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৪,১০০ ছাড়িয়েছে, আহত ১৬,৭০০-র বেশি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলা জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮৬,৭০০-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে সহায়তা। এখনও কয়েক হাজারের বেশি মানুষ নিখোঁজ। ভূমিকম্পের ২ সপ্তাহের বেশি সময় পার হওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে উদ্ধার অভিযানে কাজ করছে কয়েক হাজার কর্মী। গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এরপর এখন পর্যন্ত হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে। ফিলিপাইনের পর জাপানের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ টাইফুন বাফি। শুক্রবার জাপানের ইশিগাকি শহরে ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে আঘাত হানায় টাইফুনটি। তীব্র বাতাস আর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, স্থাপনা, উপড়ে পড়ে গাছপালা। কয়েকটি বিমানবন্দরে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। অঞ্চলটিতে ফেরি সার্ভিসও স্থগিত রাখা হয়। জাপান থেকে তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি। সেখান থেকে আঘাত হানতে পারে চীনের মূল ভূখণ্ডে। এরই মধ্যে তাইওয়ানে শুরু হয়েছে তীব্র বাতাস ও ঝড়। দ্বীপের দক্ষিণে আঘাত হানার শঙ্কায় বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট। এর আগে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে সুপার টাইফুনের প্রভাবে ২টি বড় ভূমিধসে প্রাণহানির শিকার হয় ১৫ জন। ভিয়েতনামের উত্তরাঞ্চলেও টানা বৃষ্টিপাত হয়।